সুপ্রিয় দর্শক শ্রোতা, বাস্তবে দেখার সুযোগ না মিললেও সিনেমা বা সিরিয়ালে কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখে থাকি যে মৃত্যুদণ্ড দেওয়ার পর বিচারক ভেঙে ফেলছেন কলমের নিব। যে কলম দিয়ে তিনি প্রদান করেছেন ওই মৃত্যুদণ্ডটি। এমন দেখার পর স্বাভাবিকভাবে এই প্রশ্নটি জাগে যে বিচারকরা কেন ভেঙে ফেলেন কলমের নিব, কিংবা এই বিষয়ে কি আছে কোনো সুনির্দিষ্ট আইন? জি দর্শক, এই রীতি বা আচার সম্পর্কিত এমন জিজ্ঞাসারই উত্তর আমরা দিব এই এপিসোডে। আর জানতে হলে আমাদের সঙ্গে থাকুন পুরোটা সময়। শুরুতেই আমরা এক বাক্যে বলে দিচ্ছি যে মৃত্যুদণ্ড প্রদানের পর কলমের নিব ভাঙা সম্পর্কিত কোনো আইন বা বিধির অস্তিত্ব নেই বাংলাদেশে কিংবা ইন্ডিয়া, পাকিস্তানে, এমনকি পৃথিবীর অন্য কোনো দেশে। তার মানে হচ্ছে প্রচলিত প্রথা বা আচার থেকেই বিচারকরা মৃত্যুদণ্ড প্রদানের পর ভেঙে থাকেন কলমের নিব। সঙ্গত কারণেই এখানে এই প্রশ্নটি আসবে যে এই প্রথা বা আচার তাহলে আমাদের জুডিশিয়াল সিস্টেমে আসলো কোত্থেকে এবং কোন সময় থেকে? এই প্রশ্নের উত্তর প্রায় সবাই এমন দিয়ে থাকেন যে যেহেতু আমাদের জুডিশিয়াল সিস্টেম সম্পূর্ণরূপে ব্রিটিশ কমন লয়ের আদলে গঠিত, সেহেতু ব্রিটিশ বিচারকগণ কর্তৃক চর্চিত এই রীতি বা আচারটি পরবর্তীকালে গ্রহণ করেছেন ভারতীয় উপমহাদেশের বিচারকগণ। অতঃপর সময়ের পরিক্রমায় এটিই হয়ে গেছে ভারতীয় উপমহাদেশের জুডিশিয়াল কালচারের অবিচ্ছেদ্য অংশ। আবার কেউ কেউ বলে থাকেন ব্রিটিশদের আগেই মোগলরা যখন ভারত শাসন করতেন তখন মোগল শাসকরা মৃত্যুদণ্ডের রায়ে স্বাক্ষর করার জন্য ব্যবহার করতেন পাখির পালক দিয়ে তৈরি এক ধরনের বিশেষ কলম, যা তারা ভেঙে ফেলতেন মৃত্যুদণ্ডের রায়ে স্বাক্ষর করার পর, এবং এই চর্চাটি পরবর্তীকালে গ্রহণ করেছেন ভারতীয় উপমহাদেশের বিচারকরা। প্রশ্ন হচ্ছে কোনটি সঠিক? প্রথমেই বলে রাখছি, মোগল আমলের এমন রীতি বা আচারের সন্ধান আমরা পাইনি আমাদের সারস্বত সাধনায়। সুতরাং আমাদের অনুসন্ধান করতে হবে ব্রিটিশ বিচারালয়ের ঐতিহাসিক চর্চায়। উল্লেখ্য যে ব্রিটেনে ফাঁসিতে ঝুলিয়ে সর্বশেষ মৃত্যুদণ্ডটি কার্যকর করা হয়েছিল 1964 সালের 13ই অগাস্ট। অর্থাৎ এরপর থেকে আজ পর্যন্ত যুক্তরাজ্যে কার্যকর হয়নি আর কোনো মৃত্যুদণ্ড। যুক্তরাজ্যে 1969 সাল থেকে আইন করেই নিষিদ্ধ করা হয়েছে মৃত্যুদণ্ডকে। সুতরাং এমন রীতিটির সমসাময়িক কোনো উদাহরণ আমরা পাই না ব্রিটিশ বিচারালয়ের চর্চা থেকে। তবে ইংল্যান্ডে যখন মৃত্যুদণ্ড বলবৎ ছিল তখন মৃত্যুদণ্ড প্রচারের আগে বিচারকগণ তাদের মাথায় একটা কালো টুপি পরিধান করতেন বলে নজির পাওয়া যায়। তবে ইংল্যান্ড কিংবা আমেরিকার দীর্ঘ আইনচর্চার ইতিহাসে কলমের নিব ভাঙার মতো রীতি বা আচারের কোনো নজির পাওয়া যায় না শত ঘাঁটাঘাঁটিতেও। তবে এমন ঘাঁটাঘাঁটি করে ব্রিটেনের আদালত থেকে এই বিষয়ে কোনো নজির না পাওয়া গেলেও ব্রিটেনের কয়েকশো বছর আগে থেকেই কোনো গুরুত্বপূর্ণ পদে আরোহণ কিংবা অবসানের সময় কিংবা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রতীকীভাবে অফিস দণ্ড বা রড ভাঙার একটা রেওয়াজ প্রচলিত ছিল, তা আমরা পাই ইতিহাস চর্চা থেকে। চেম্বার্স এনসাইক্লোপিডিয়ার লর্ড হাই স্টুয়ার্ট বিষয়ক অন্তর্ভুক্তিতে এই বিষয়টি উল্লেখ আছে যে চতুর্থ হেনরির শাসনামল থেকে ইংল্যান্ডে কোনো স্থায়ী লর্ড স্টুয়ার্ট ছিল না। তবে প্রয়োজন হলে অস্থায়ীভাবে নিযুক্ত করা হতো একজন লর্ড স্টুয়ার্টকে। লর্ড স্টুয়ার্ট মানে রাজপরিবারের দৈনন্দিন ব্যবস্থাপনা এবং আর্থিক বিষয়গুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত উচ্চ পদাধিকারী ব্যক্তি। পাশাপাশি নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিচারিক কার্যক্রমও ছিল লর্ড স্টুয়ার্ডের। আর যখন লর্ড স্টুয়ার্ডের কার্যক্রম সমাপ্ত হতো তখন লর্ড স্টুয়ার্ট তার অফিসের দণ্ডটি ভেঙে তার দায়িত্বের অবসান ঘটাতেন। ব্রিটিশ লেখক ও ইতিহাসবিদ থমাস মর্টিমার তার আ নিউ হিস্ট্রি অব ইংল্যান্ড ভলিউম 1 গ্রন্থে 1399 সালের দুটো ঘটনার উল্লেখ করেন, যেখানে প্রথমে ইয়র্কের ডিউককে অতঃপর আর্ল অফ ওয়েস্টচেস্টারকে যখন দ্বিতীয় রিচার্ডের নিকট তাদের নিজ নিজ দায়িত্ব পরিত্যাগ বা অর্পণ করার নির্দেশ প্রদান করা হয় তখন তারা তাদের স্টাফ অফ অফিস তথা অফিস দ্বন্দ্বটি ভেঙে ফেলেছিলেন।
অফিস দণ্ড ভাঙার এই রীতিটি বিদ্রোহের অংশ হিসেবে কিংবা কোনো কার্য বা দায়িত্বের সমাপ্তিকে নির্দেশ করে। তার মানে কার্য বা দায়িত্বের অবসান ঘটানোর সময় ইংল্যান্ডে অফিস দণ্ড ভাঙার প্রচলন আমরা দেখতে পাই এই উদ্ধৃতিগুলো থেকে। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ার সময়ও এমন দণ্ড ভাঙার রেওয়াজ আমরা দেখতে পাই দ্য স্কটস ম্যাগাজিনের 1777 সালের জানুয়ারি সংখ্যায় প্রকাশিত এডিনবার্গের লর্ড প্রভোস্ট আলেকজান্ডার কিংকেড, যিনি ছিলেন মূলত একজন স্কটিশ প্রকাশক, তার অন্ত্যেষ্টিক্রিয়ার বর্ণনা থেকে। মৃতদেহটি কবরস্থ করার পরপর সিনিয়র হেরাল্ড তার পায়ের কাছে গিয়ে বহনকারীর নিকট হতে অফিসের দ্বন্দ্বটি নিয়ে আলেকজান্ডার কিনকেডের বিদেহী আত্মার উদ্দেশ্যে কতগুলো শব্দ উচ্চারণ করেন। অতঃপর তিনি দণ্ডটি ভেঙে ফেলেন এবং তা কফিনে নিক্ষেপ করেন। এরপর কবর খননকারীরা যখন কবরে মাটি নিক্ষেপ করছিল, তখন নগররক্ষীরা শূন্যের উদ্দেশ্যে 3টি গুলি করেন। এভাবে কার্যভার সমাপ্তি কিংবা অন্ত্যেষ্টিক্রিয়ার সময় অফিসিয়াল ক্ষমতার প্রতীক হিসেবে পরিগণিত অফিস দণ্ড ভাঙার রেওয়াজ পাওয়া গেলেও ব্রিটিশ বিচারালয়ে চর্চিত এমন নজিরের কিন্তু সন্ধান নেই একটিও। তবে জার্মান এবং হাঙ্গেরির বিচার আদালতগুলোতে পাওয়া যায় কয়েকশো বছর আগের এমন চর্চার নজির। জার্মান ঔপন্যাসিক উইলহেম মেইনহোল্ড কর্তৃক 1838 সালে রচিত জার্মান উপন্যাস মেরি শোয়েডলার এর একটি ইংরেজি সংকলন প্রকাশিত হয় 1844 সালে, যে সংকলনের নাম দ্য অ্যাম্বার উইচ। উপন্যাসটিতে জাদুবিদ্যা অপরাধের জন্য একজন বালিকার বিরুদ্ধে অনুষ্ঠিত একটি বিচারের শেষ ভাগটা বর্ণনা করা হয়, যে অপরাধটি 1630 সালে সংঘটিত হয়েছে বলে অনুমান করা হয়। বিচারের শেষ দিকে প্রথমে বিচারক বালিকাটিকে দোষী সাব্যস্ত করেন, তারপর দোষী সাব্যস্ত বালিকাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। উপন্যাসটিতে এর পরের বর্ণনাটা চলতে থাকে এভাবে: শেষ শব্দটি উচ্চারণের সাথে সাথে বিচারক তাঁর অফিসের ছড়িটি দুভাগে ভেঙে ওগুলো আমার নিষ্পাপ মেষশাবকের পায়ের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে কনস্টেবলকে বললেন, এখন তোমার দায়িত্ব পালন করো। অনুবাদটিতে ছড়ি বা দণ্ড শব্দের স্থলে ইংরেজি ওয়ার্ন শব্দটি ব্যবহার করা হয়েছে। এই অনুবাদটির নতুন সংস্করণে ব্রেকিং অফ ওয়ার্ন অব অফিস তথা দণ্ড ভাঙার অর্থ এবং প্রথা সম্পর্কে একটি ফুটনোট বা পাদটিকা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, দণ্ডটি অফিসিয়াল ক্ষমতার প্রতিনিধিত্ব করে এবং রায়টি ফাইনালিটি বা চূড়ান্ততার প্রতীক হিসেবে মৃত্যুদণ্ডের রায় প্রচারের পর বিচারক তা ভেঙে ফেলেন। পরবর্তীকালে দণ্ডের পরিবর্তে কলমের নিব ভাঙার প্রথা প্রতিস্থাপিত হয়। আবার হাঙ্গেরিয়ান বিদ্রোহ নিয়ে 1672 সালে প্রকাশিত একটি পুরনো লেখায় এমন পাওয়া যায়: প্রথম মৃত্যুদণ্ডটি কার্যকরের পর উল্লেখিত ফ্রেঞ্চ প্যানকে প্রথম স্থান থেকে আনা হয়, তাকে দণ্ডটি পড়ে শোনানো হয়, অতঃপর দণ্ডটি ভেঙে ফেলা হয়। ব্রিটিশ ইতিহাসবিদ রিচার্ড জন ইভান্সের রিচুয়ালস অফ রেট্রিবিউশন, ক্যাপিটাল পানিশমেন্ট ইন জার্মানি 1600 to 1987 গ্রন্থে এরূপ বর্ণনা পাওয়া যায় যে মৃত্যুদণ্ডের বিচারে বিচারিক দণ্ডাজ্ঞার ক্ষেত্রে 3টি পৃথক ক্ষেত্রে অফিস দণ্ড ভাঙার বিষয়টি ছিল আচারের অংশ। সুতরাং এভাবে আমরা দেখছি যে ব্রিটিশ বিচারালয়ে কলমের নিব ভাঙার এমন রীতির সন্ধান না পাওয়া গেলেও হাঙ্গেরি এবং জার্মানির আদালতে এমন চর্চা প্রচলিত ছিল 1600 সালের দিকে। তবে ভারতীয় উপমহাদেশের বিচারকরা মোগল শাসকদের কাছ থেকে, নাকি জার্মান বা হাঙ্গেরির আদালত থেকে, নাকি ব্রিটিশদের অফিসিয়াল চর্চা কিংবা অন্ত্যেষ্টিক্রিয়ার আচার থেকে এমন রীতি গ্রহণ করেছে তার হদিস পাওয়া যায় না কোথাও। তবে ভারতীয় উপমহাদেশের বিচারকদের এই পুরনো চর্চাটা বর্তমানে প্রায় বিলুপ্ত। বাংলাদেশের বিচারকরা সম্প্রতিকালে এই রীতির চর্চা করেন বলে তেমন একটা শোনা যায় না। তবে ইন্ডিয়াতে এখনও চর্চা আছে এই রীতিটির। ইন্ডিয়ান সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় চেন্নাইয়ের টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট কোর্ট
সংক্ষেপে যেটি টাডা কোর্ট নামে পরিচিত, সেই কোর্টের বিজ্ঞ বিচারক 1998 সালের 28শে জানুয়ারি রাজীব গান্ধীর 26 খুনিকে মৃত্যুদণ্ডের রায় শোনানোর পর ভেঙেছিলেন কলমের নিব। এই বিষয়ে ফ্রন্টলাইন ম্যাগাজিনের 1998 সালের 15 নম্বর ভলিউমের 1 থেকে 8 নম্বর ইস্যু থেকে এমন পাওয়া যায়। রায় প্রচারের আগ মুহূর্তে অভিযুক্তরা সবাই নিজেদের নির্দোষ বলে দাবি করতে থাকে। অপরাহ্ন 5:45 সময় বিচারক নভনীত হাম দণ্ড ঘোষণা করেন। 26 জনের মৃত্যুদণ্ড ঘোষণা শেষে জুডিশিয়াল প্রথা মোতাবেক তিনি তার কলমের নিব ভেঙে ফেলেন। আরও সাম্প্রতিককালের একটি ইন্ডিয়ান দৃষ্টান্ত দিচ্ছি আমরা এখানে। আমাদের হয়তো অনেকেরই মনে আছে যে 2012 সালের 16 ডিসেম্বর দক্ষিণ দিল্লির একটি চলন্ত বাসে গণধর্ষণ সহ পাশবিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে জ্যোতি সিং নামের 23 বছর বয়সী একটি মেয়ে। বিচারের সময় মামলাটি দিল্লি গ্যাংরেপ অ্যান্ড মার্ডার কেস বলে অফিসিয়ালি স্বীকৃত হলেও নির্ভয়া কেস নামেই বহুল পরিচিতি পায় মামলাটি। বহুল আলোচিত এই ঘটনাটির পর দিল্লি হাইকোর্টের নির্দেশে ধর্ষণসহ যৌন অপরাধের দ্রুত বিচার নিষ্পত্তির লক্ষ্যে স্থাপিত দিল্লি ফাস্ট ট্র্যাক কোর্টে অনুষ্ঠিত হয় মামলাটির বিচার। বহুল আলোচিত এই ঘটনাটির পর দিল্লি হাইকোর্টের নির্দেশে ধর্ষণসহ যৌন অপরাধের দ্রুত বিচার নিষ্পত্তির লক্ষ্যে স্থাপিত দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্টে অনুষ্ঠিত হয় মামলাটির বিচার। সেই মামলায় 2013 সালের 10 সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ যোগেশ খান্না 4 জন অপরাধীর মৃত্যুদণ্ডের 20 পৃষ্ঠার রায়ে স্বাক্ষর করার পর প্রথা মোতাবেক ভেঙে ফেলেছিলেন কলমের নিব। তবে ইন্ডিয়াতে এমন রীতি এখনও নিবু নিবু আকারে চলমান থাকলেও বাংলাদেশের আদালতে কিন্তু এমন রীতি চলমান থাকার নজির নেই বললেই চলে। সে যাই হোক, অনেকেই জানতে চান যে এভাবে মৃত্যুদণ্ডের রায় প্রচারের পর কলমের নিব ভেঙে ফেলার রীতিটি কি কোনো প্রতীকী অর্থ বহন করে? জি দর্শক, অবশ্যই প্রতীকী একটা অর্থ রয়েছে এই কলমের নিব ভাঙার পেছনে। এখন আমরা আলোচনা করব এই প্রতীকী অর্থ নিয়েই। এতক্ষণের এই আলোচনা থেকে আমরা পেয়েছি যে এটি মূলত কোনো কার্য বা দায়িত্বের ক্লোজার বা পরিসমাপ্তিকে নির্দেশ করে। প্রকৃতপক্ষে আর কোনো প্রতীকী অর্থ নেই এই রীতিটির। যদিও অনেকে এখানে বিচারকের মনোপীড়নকে রীতিটির পেছনের কারণ হিসেবে বর্ণনা করেন। তাদের মতে কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা একজন বিচারকের জন্য খুবই কষ্টদায়ক একটি বিষয়। তথাপি কোনো ব্যক্তি যখন গুরুতর কোনো অপরাধ সংঘটিত করে তখন সমাজের বৃহত্তর স্বার্থে অপরাধীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা আবশ্যক হয়ে পড়ে। এরূপ ক্ষেত্রে একজন বিচারক যখন মৃত্যুদণ্ড প্রদান করেন তখন তিনি পুড়তে থাকেন অন্তর্দহনে, ঠিক যেমনটা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতা গান্ধারীর আবেদনে। দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমানে, আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার। বিচারক তো আর প্রকাশ্যে অশ্রুবরণ করতে পারেন না, বরং তাঁকে করতে হয় অশ্রু সংবরণ। আর এই সংবরিত অশ্রুর পীড়নে যে কলমটা দিয়ে তিনি এমন কঠোর রায় লিখেছেন তা ভেঙে ফেলেন বিচারক। এছাড়া আরও একটি প্রতীকী অর্থের কথা বলা হয় এখানে। এই অর্থবাদীদের মতে মৃত্যুদণ্ড সাধারণ দণ্ডের মতো নয়, বরং এটি একটি অনন্য প্রকৃতির দণ্ড। আর কলমের নিব ভাঙার মধ্যে দিয়ে এটা বোঝানো হয় যে এই দণ্ডটি চূড়ান্ত এবং তা অপ্রত্যাহারযোগ্য। আরও একটি মতবাদ রয়েছে এখানে, আর সেটি হচ্ছে কলমটি তার উদ্দেশ্য সাধন করেছে এবং একই উদ্দেশ্য সাধনে কলমটি আর ব্যবহার করা হবে না। অনেকে আবার এমন বলে থাকেন যে কলমের নিব ভাঙার মধ্য দিয়ে বিচারক এটা প্রকাশ করার চেষ্টা করেন যে যেই কলম একজনের জীবন হরণ করেছে সেই কলম আর কোনো কাজে ব্যবহার করা উচিত নয়। আরেকটি যুক্তি এই যে মৃত্যুদণ্ডের রায় প্রচারের পর একজন বিচারক আর সেই রায় বা আদেশ আর পুনর্বিবেচনা কিংবা বাতিল করতে পারেন না। এমনকি যদি রায় প্রচারের কিছুক্ষণ পর বিচারকের মন পরিবর্তিতও হয় তাহলেও না। এই বিষয়টির তাৎপর্যস্বরূপ বিচারক এমন ক্ষেত্রে ভেঙে থাকেন কলমের নিব।
সে যাই হোক, ইন্ডিয়ান কিছু বিচারক তাঁদের কর্তব্যের গাম্ভীর্য এবং গুরুত্বের অনুসারক হিসেবে এটি অনুশীলন করে চলেছেন এখনও। ঐতিহাসিক অনুশীলনের মধ্যে নিহিত এই প্রতীকী চর্চাটি মৃত্যুদণ্ডের গুরুতরতা, অপরিবর্তনীয়তা এবং অনন্য প্রকৃতিকে নির্দেশ করে থাকে, যার কারণে সমসাময়িক বিচারিক অনুশীলনেও প্রাসঙ্গিক হিসেবে এটি একইভাবে এই ধরনের সিদ্ধান্তের গভীর প্রভাবের কথা মনে করিয়ে দেয় বিচারক এবং সমাজ উভয়কেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর কেন বিচারকরা ভেঙে ফেলেন কলমের নিব, এই বিষয়ে এই হচ্ছে আমাদের পরিবেশনা। আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে রীতি বা প্রথাগত অবস্থার সম্পর্কে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা। বিদায় নিচ্ছি আমরা এখানেই। সবাই নিরাপদ থাকুন আর যুক্ত থাকুন ল টিউব বিডির সঙ্গে আমাদের শ্রান্তিহীন পথচলায়।